কথায় বলে দ্য মোর ডিফিকাল্ট দ্য জার্নি দ্য সুইটার দ্য রিওয়ার্ড। কেদারনাথের এই ট্রেকিং তেমনই অন্যতম কষ্টকর ও কঠিন ট্রেকিং এটি, কিন্তু গন্তব্যে পৌঁছতে পারলে তার রূপ থেকে সব কষ্টই দূর হয়ে যায়। প্রায় 22 কিলোমিটারের এই জার্নিতে বহু মানুষই মাঝপথে অসুস্থ হয়ে পড়েন। গৌরীকুণ্ড থেকে এই ট্রেকিং জার্নি করার সময় কোন কোন বিষয় মাথায় রাখা দরকার, রাস্তায় কি কি সমস্যা হয়ে থাকে এবং বর্তমানে রাস্তার কেমন অবস্থা ইত্যাদি সব তথ্য নেই আমাদের আজকের পর্ব। কি কি প্রয়োজনীয় জিনিস নিয়ে ট্রেকিং করবেন, রাস্তায় জল ও খাবারের দাম বা কোথায় পাবেন ইত্যাদি সব ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। ট্রেকিং করে ওঠা ছাড়াও আর কি কি ব্যবস্থা আছে কেদারনাথে পৌঁছানোর জন্য এবং তাতে খরচ কেমন হবে সেসব ডিটেলসও জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। এই সিরিজের আগের 3টি পর্বে কলকাতা থেকে হরিদ্বার পৌঁছানো, হরিদ্বার ঘুরে দেখা এবং হরিদ্বার থেকে গৌরীকুণ্ড পৌঁছানো সবই দেখিয়েছি ডিটেলসে। যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন তবে অবশ্যই দেখে নিন, তাতে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম আরো তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন আর দেরি না করে জয় শ্রী কেদার বলে আজকের ভিডিও শুরু করা যাক। ভোর ভোর গৌরীকুণ্ডের উষ্ণকুণ্ডে স্নান করে হোটেলে ফিরে তারপর রেডি হয়ে প্রায় 6টা নাগাদ আমরা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম আর আমাদের লাগেজগুলো একটা ক্লক রুমে জমা দিয়ে দিয়েছিলাম। ট্রেকিং করে ওঠার জন্য শুধু পিঠে একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে ছিল প্রয়োজনীয় কিছু জিনিস। এবং কি কি জিনিস আমরা নিয়েছিলাম সেগুলো চলুন যাত্রা করতে করতে আপনাদেরকে বলছি। দেখুন, আমরা এই দিক থেকে এসেছি আর যাব হচ্ছে এদিকে। তার আগে এই হচ্ছে প্রিন্স হোটেল, যেখানে আমরা ক্লক রুমে আমাদের ব্যাগ রাখলাম। তো এই ব্যাগ, এই যে আমাদের 4টে লাগেজ রয়েছে, পার ব্যাগ 100 টাকা করে 30 ঘন্টার জন্য এখানে। আর এরপর 30 ঘন্টার পর আমরা যখন নেব, যদি এক্সট্রা টাইম হয়ে যায় তখন ওরা নেবে 50 টাকা করে এক্সট্রা। তো এটা আমার বেশ ভালো লাগলো। অন্যান্য ক্লক রুমগুলো দেখলাম 24 ঘন্টা, তারপর ডবল হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে এসে রাখতে পারেন। দেখিয়ে দিলাম আপনাদের। এই দেখুন আমাদের বিল, এটা এখানে বিলে ওরা লিখে দিয়েছে। এই বিলটা ছবিও তুলে রাখলাম যাতে পরে আমাদের অসুবিধা না হয়, কারণ বৃষ্টিতে যদি বাই চান্স ভিজে যায়। এখানে দেখুন প্রচুর এরকম ব্যাগ রেখে দিয়ে গেছে লোকজন। এইখানে এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখবেন চারদিকে ঘোড়ার পটি পড়ে রয়েছে এবং খুবই নোংরা অবস্থা, যদিও ঝাঁট দিচ্ছে মাঝে মাঝে। এইখানে দেখুন আমরা যাচ্ছি, মানুষের সংখ্যা যত না তার থেকে মধ্যখানে পিঠু বা পালকি আর এই ঘোড়া, এই জিনিসগুলো ঢুকে না আরো বেশি সমস্যা করে দিয়েছে, আরো বেশি ডিলে হচ্ছে। এর জন্য হাঁটতে উঠতে কষ্ট হয়েছে, সমস্যাটা বেশি। এখানে দেখুন এখানকার প্রাইস চার্ট একটা দেওয়া রয়েছে, কত কত দাম পড়ছে। যদিও সবটা কিন্তু এখানে ওরা মানছে না, মেনটেন করছে না। তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে চাইলে দেখে নিতে পারেন। এখানকার রাস্তা যত না দুর্গম, তার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে এই যে ঘোড়া, পিঠু, টলি এইসবকে কাটিয়ে ওঠা। মানুষের থেকে ঘোড়ার সংখ্যা, পিঠুর সংখ্যা, টলির সংখ্যা যেন বেশি। কিছুটা উঠে এলাম, কিছুটা উঠে এসে এইদিকে একটা সুলভ শৌচালয় রয়েছে আর এই দিক দিয়ে হচ্ছে এবার স্টার্ট হবে। এই যে পালকিগুলো দেখছেন, পালকি বা টলি, এগুলো কিন্তু ওজন হিসাবে চার্জেস পড়ে মোটামুটি 12 থেকে 15 হাজারের মধ্যে। এখানে যে পিঠুগুলো যায়, মানে যেগুলো মানুষে বয়ে নিয়ে যায় পিঠের দিকে, যেগুলোকে পিঠু বলছে বা পিঠু বলা হয়, সেইগুলো চার্জেস পড়ছে 3.5 থেকে 4 হাজার। আর এই যে ঘোড়াগুলো দেখছেন, এই ঘোড়াগুলো হচ্ছে 3.5 হাজার বলছে। এছাড়া খুব কম সময়ে কেদারনাথ পৌঁছানোর জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও আছে, যার জন্য আলাদা করে আগে থেকে বুকিং করতে হয়। কেদারনাথ জার্নিতে, গৌরীকুণ্ড থেকে কেদারনাথের এই পুরো জার্নিটা আমি পুরো ডিটেলসে আপনাদেরকে দেখাবো। যেখানকার রাস্তার কন্ডিশন কি, রাস্তায় যেতে আপনারা কি কি প্রবলেম ফেস করতে পারেন, কি কি সুবিধা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, আর দোকান পসার বা ট্রান্সপোর্টই বলা যায়, সেইগুলো কি কি রয়েছে সব দেখাবো এই ভিডিও। এইখানে গেটটা বের করে এই যে মেন যে আমরা স্টার্ট করলাম, এখানে আশেপাশে প্রচুর খাবারের দোকান, স্পেশালি ম্যাগি, এছাড়া কোল্ড ড্রিঙ্কস তো রয়েছে। এখানে দামও অনেক বেশি, এটা একটু মাথায় রেখে আপনাদেরকে এগোতে হবে।
এখান থেকেও আপনারা লাঠি পেয়ে যাবেন। এই তো গেটের দিক দিয়ে উঠলাম, এদিক দিয়ে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে। দেখুন নদীর আওয়াজেই ভর্তি হয়ে যাচ্ছে পরিবেশ। হঠাৎ করে এখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, তাই আর রিস্ক নিইনি, রেনকোটটা চাপিয়ে নিলাম। এবারে যখন বৃষ্টি জোরে নামবে তখন মাথায় শুধু চাপাটা দিয়ে দেবো, আপাতত টুপি পরেই কাজ চলে যাবে। এখানে বৃষ্টিটা মাঝে মাঝে ঝিরিঝিরি পড়ছে, আবার মাঝে মাঝে বন্ধও হয়ে যাচ্ছে। যেহেতু ফোরকাস্টে রয়েছে বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে, তাই এটা হবেই, কিছু করার নেই। আর এই দেখুন রাস্তার অবস্থা। কেন লাঠি ইম্পর্টেন্ট এইবার আপনাদেরকে আমি বোঝাচ্ছি। দেখুন এই যে লাঠিগুলো, এগুলো সব বাঁশের লাঠি। এগুলো নেওয়ার সুবিধা হচ্ছে, বাঁশের লাঠিগুলো নেওয়ার ক্ষেত্রে বলছি, দাম খুবই কম, 20 থেকে 30 টাকা, ইউজ অ্যান্ড থ্রো জিনিস, অসুবিধা কিছু নেই। কিন্তু অসুবিধা হচ্ছে যে এর গ্রিপ সেরকম নেই। ওপর দিকটা ধরবেন, হাত কিন্তু স্লিপ খাবে, এবং গ্রিপ সেইভাবে সবসময় একটা মানে কনসেন্ট্রেট করে গ্রিপ করতে হবে, ঠিক আছে? তারপর লাঠি ফেটে যাওয়ার একটা ভয় আছে। সেদিক থেকে এই রকম স্টিক কিনে নেওয়া আমার মনে হয় বেটার। এইগুলোকে ইচ্ছা মতো আপনি ফোল্ড করে নিতে পারবেন, ইচ্ছে মতো সাইজ অ্যাডজাস্ট করতে পারবেন। আর এগুলো বেশ হালকা, সাথে ওপরে খুব সুন্দর গ্রিপও রয়েছে ধরার জন্য। সব দিক দিয়ে সুবিধা, ভাঙবেও না, ভীষণ মজবুত। তো যারা এইসব জায়গায় ঘোরেন তারা তো এগুলো ইউজ করেনি, বাট এগুলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবার কিনলে বহু বছর চলে। এই ঘোড়াগুলো মাঝে মাঝে কি বলছি, প্রায় ম্যাক্সিমাম টাইমে এমনভাবে নিয়ে যাচ্ছে প্রায় মানুষের গায়ের ওপর দিয়ে নিয়ে চলে যায়, খুবই ডেঞ্জারাস। বৃষ্টি আবার থেমে গেছে, তাই রেনকোট খুলে দিলাম, কারণ রেনকোট পরে থাকলে প্রচন্ড গরম লাগছে, আরো গরম হয়ে যাচ্ছে ভেতরটা। এবারে ওইরকম গুড়ি গুড়ি বৃষ্টি করলে আর রেনকোট পরবো না। রাস্তার মাঝে মাঝে এরকম বসার জায়গা রয়েছে, যেখানে আপনি ক্লান্ত হয়ে গেলে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারবেন। এছাড়া দোকান প্রসাদ তো রয়েছে খাবার দাবারের। মানুষ ভগবান দর্শনের আশায়, পুণ্যের আশায় আরো বেশি করে যেন পাপ করছে। এই অবলা প্রাণীগুলোর ওপর চড়ে চড়ে উঠছে, আর এই যে রাস্তাটা দেখে বুঝতেই পারছেন, এরাও মাঝে মাঝে হরকাচ্ছে, আমি দেখছি। সবসময় হয়তো ভিডিও করে উঠে দেখানো যাচ্ছে না, কারণ এগুলো অল অফ এ সাডেন ঘটছে। সত্যি দেখুন এখানে বসে সবাই রেস্ট নিচ্ছে। এই যে নিচ থেকে উঠছি, এই যে ওপরের দিকে উঠতে হবে, তার আগে দেখুন ওঠার মুখে এখানে শৌচালয় রয়েছে, এখানে আপনারা রিফ্রেশ হয়ে যেতে পারবেন। মজার ব্যাপার কি জানেন, এখানে শুধু লোক যে ঘোড়ার উপর উঠছে তা নয়, তার সাথে এত এত লাগেজ সেটাও ঘোড়ার পিঠে তুলছে। তবে আপনাদের একটা রিকোয়েস্ট করছি আমি এখানে এসে সিনারিও দেখে যা বুঝলাম, মানুষের পকেটের টাকার জোরে হয়তো ওরা চলে যাচ্ছে, ইয়াং ছেলেরাও মানে ঘোড়ায় উঠে যাচ্ছে। যদি পায়ে জোর না থাকে না, কেদারনাথে না চাই বলে, অন্তত ঘোড়া নয়, পিঠুতে চলুন, হেলিকপ্টারে যান, পালকি আছে তাতে যান, কিন্তু ঘোড়া নয়। মানে অন্য কাউকে কষ্ট দিয়ে আপনি কখনোই কোনো পুণ্য অর্জন করতে পারবেন না, কোনো রকম পুণ্য অর্জন হয় না তাতে। এটা অবলা প্রাণীকে তো একদমই নয়। মানে আমরা দেখতে পাচ্ছি মানে লিটারেলি ওরা হড়কে যাচ্ছে, মানে কোনো রকমে। এক একটা মানুষ তো ধরুন 70-80 কেজিতে মানুষ, তার সাথে তার ব্যাগ, মানে ব্যাগগুলো পর্যন্ত ছাড়েনি। নিচে ক্লক রুম রয়েছে, ক্লক রুমে রেখে আয়, সেটাও হচ্ছে না। এই রাস্তা দিয়ে হাঁটার সময় দেখুন এর মাইলস্টোন পাবেন, মাইলস্টোনে লেখা থাকবে কত কিলোমিটার আর বাকি আছে। এখানে কন্ডিশন এমন, আপনারা এলে যেখানে সেখানে কিন্তু দাঁড়াতে পারবেন না, কারণ যদি হুট করে মাঝ রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে যান, যে কোনো কারণেই হোক, হয় ঘোড়া আপনার উপর উঠে যাবে, নয় মানুষ আপনার উপর উঠে যাবে। সেই জন্য এমন জায়গায় দাঁড়াবেন যেখানে মোটামুটি একটু খালি থাকবে, অন্তত ঘোড়া বা পিঠু বা টলি এরকম থাকবে না, সেই বুঝে দাঁড়াবেন, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দুমদাম। এইখানে এই যে দোকানগুলো দেখছেন, এখানে ম্যাগি, পরোটা, শরবত এসব পাওয়া যায়। ম্যাগি কিন্তু 50 টাকা প্লেট। দেখুন উপরে যাবতীয় মালও এদেরকে
বয়েই নিয়ে আসতে হচ্ছে। এদের পিঠে চাপে এই মালগুলো সব যাচ্ছে এখন ওপরে। এইখান দিয়ে ভিউটা জাস্ট দেখুন। ওই জায়গাটা ভিড়টা বেশি, হয়তো ওখানে ওই ভিউ পয়েন্ট হিসেবে রাখা হয়েছে, কিন্তু আমরা এত দূর থেকেই দেখাচ্ছি। এই যে আমরা ওই দিকটা দিয়ে এলাম, আর এইখানে একটা জায়গা রয়েছে, প্রচুর খাবার দাবার রয়েছে। আর এই যে পার প্লেট এখানে বিভিন্ন ফল, ছোলা এইসব রয়েছে, এগুলো সবই 50 টাকা পার প্লেট। আর এইখান থেকে এই যে ভিউটা দেখা যাচ্ছে। আকাশে প্রচুর মেঘ রয়েছে, কিন্তু সেসব কি ছাড়ুন, আগে এই জিনিসটা দেখুন। ওহ, কি অসাধারণ। এখানকার ম্যাগিগুলো একদমই অন্যরকম খেতে। মানে ম্যাগির মশলা তো রয়েছেই, তার সাথে ওরা একটা স্পেশাল কিছু মশলা দেন, আর লঙ্কাও কিছু দিচ্ছে। বাপরে বাপ, কি ঝাল! কিন্তু এই ঠান্ডার মধ্যে খেতে ভালো লাগছে। যদিও সাথে তো আমাদের পাহাড় তো এদিকে রয়েছে। দেখুন এখানে ম্যাগির দোকানও আছে, আর তার সাথে এই দেখুন এখানে জল রয়েছে, আপনারা এখান থেকে জলও ভরে নিতে পারবেন, শুধু একটা বটলে রাখতে হবে সাথে আপনার। ট্রেকিং করে ওঠার সময় ব্যাগ যত হালকা রাখবেন ততই ভালো। আর ব্যাগের মধ্যে প্রয়োজনীয় ওষুধপত্র, একটা ছোট জলের বোতল, এক সেট জামা কাপড়, প্রয়োজন মতো একটা জ্যাকেট, খুচরো টাকা পয়সা, টুপি, টাওয়াল, একটা টর্চ এবং রেনকোট, এসব কিন্তু অবশ্যই রাখবেন। আর সাথে চিউইং গাম, কর্পূর, ড্রাই ফ্রুটস, চকলেট এসবও রাখতে পারেন। হেঁটে ওঠার সময় কিন্তু এগুলো খুব দরকার পড়ে। এখানে ফোনের কানেকশন রয়েছে, ইন্টারনেটও আছে, বাট ইন্টারনেট খুব স্লো এই মুহূর্তে। আমি জিও কানেকশনের কথা বলছি, ভোডাফোনেরও সেম। এখানে প্রত্যেকটা টার্নিংয়েই কিন্তু এইরকম একটা করে শৌচালয় রয়েছে, মেল ফিমেল সবারই। আর এদিকে আবার উঠবো আমরা। এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে দেখছি, ফাঁকা মানে ভিড় নেই অত, আবার কোনো জায়গায় ভিড় হয়ে যাবে। এই যে রাস্তাটা এত দুর্গমরও হয়ে গেছে কেন জানেন? এই পিঠু, এই ঘোড়া, এইসবের জন্য। স্পেশালি ঘোড়া, এত পরিমাণে ঘোড়া ভাবতে পারবেন না। ঘোড়া এবং সেই ঘোড়ার পটি গোটা রাস্তায় ভর্তি। মানে এই যে রাস্তায় যে কাদাটা দেখতে পাচ্ছেন না এখানে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাদা নয়, মেইনলি ঘোড়ার পটি, আর তার সাথে ধুলো বালি আর জল মিশে একেবারে যাচ্ছে তাই অবস্থা। পা ফা হড়কে যাচ্ছে। সুতরাং ভালো জুতো পরে আসা, ভালো গ্রিপওয়ালা বুট পরে আসা ভীষণ দরকার। তার জন্য আপনারা ডেকাথলনের জুতো বা ভালো হাইকিং শু, যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে, সেটা এশিয়ানেরও হতে পারে বা ওয়াইল্ড ক্রাফটের হতে পারে, একটু কস্টলি হবে, কিন্তু জুতোটা আপনি গ্রিপ দেবেন। বলে কিন্তু এই রাস্তায় হাঁটতে গেলে হড়কে পড়তে হবে। নর্মাল কিটো বা নর্মাল বুট, নস্টার বা শু, রানিং শু, এগুলো পরে আসলে। চলতে চলতে কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে রেস্ট নিতে হবে। আর রেস্ট নিতে গেলে চেষ্টা করবেন এই টার্নিংগুলোতে রেস্ট নেওয়ার, কারণ মাঝ রাস্তা যদি দাঁড়িয়ে যান সেখানে ঘোড়া, পিঠু এসবে ধাক্কা খেতে হবে, লোকজনেরও ধাক্কা খেতে হবে। আর রেস্ট নেওয়ার ক্ষেত্রে বলি, খুব বেশিক্ষণ রেস্ট নেওয়ার আমার মনে হয় কোনো দরকার নেই। অল্প অল্প রেস্ট নিন, কিন্তু ফ্রিকোয়েন্টলি রেস্ট নিন। অথবা অনেকে করে একসাথে 10-15 মিনিট বসে করে তারপর অনেকটা হাঁটার চেষ্টা করে, বাট এটা নিচ অবধি চলবে। যত উপরের দিকে উঠবেন তত কিন্তু দমটা কমতে থাকবে। এটা সম্পূর্ণ আমার মতামত, এবারে বাকি যে যেটা ফলো করবে আর কি। এতটা উপরে উঠে এতক্ষণে আমরা ইন্টারনেট পাচ্ছি, এবারে উপরের দিকে আবার কখন গায়েব হয়ে যায় জানি না, তো দেখা যাক। আর উঠতে উঠতে আপনারা চুইং গাম কিন্তু অবশ্যই চেবাতে উঠবেন, এটা সুবিধা হয় অনেকটা। কি দারুণ, যাওয়ার পথেই পড়লো এটা। এই যে দেখছেন জল পড়ছে, এই জলগুলো কিন্তু ভরে লোকে খাচ্ছেও, ঝর্ণার জল। দেখুন এখানে মাঝে মাঝে এরকম ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এইবারে এই সাইডটা দেখুন, উফ, জাস্ট এনজয় করার মতো জিনিস। এখানে যত মানুষ ঘোড়ায় যাচ্ছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক এরকম ভাবে ঘোড়ায় উঠছে যে প্রথমে শুরুতে ওরা কিন্তু হাঁটা ট্রাই করেছে, এবং যখনই একটা জায়গায় হাঁপিয়ে যাচ্ছে এই ঘোড়ার মালিকগুলো যাচ্ছে তাদের কাছে এবং তাদেরকে ইমোশনালি বিভিন্ন রকম ভাবে ব্রেন ওয়াশ করে ঘোড়ায় তুলে দিচ্ছে। তো এটা একটা স্ট্র্যাটেজি এদের, কি আর করা যাবে।
সবই দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, এত হেঁটে আসার পরেও এখনো কেদারনাথ এখান থেকে 10.5 কিলোমিটার, ঠিক আছে, আর বেস ক্যাম্প হচ্ছে 9 কিলোমিটার, অনেকটা তো এগিয়ে যেতে হবে। পথে যেতে যেতে ঘোড়াগুলোর এরকম করুণ অবস্থা থেকে সত্যি খুব খারাপও লাগছিল আমাদের। এই দেখুন, এটা হচ্ছে GMVN এর ভীম কমপ্লেক্স, ভীমবালিতে। এখানে রিসেপশন রয়েছে, রেস্টুরেন্টে রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই আপনারা কিন্তু এখান থেকে পাবেন। আর আমরা এদিকে আরো এগিয়ে যাব। এখন এখান থেকে 10 কিলোমিটার হচ্ছে কেদার, আর বেস ক্যাম্প হচ্ছে 8.5 কিলোমিটার মতো। এই GMVN এর ভীমা কমপ্লেক্সের সামনেই একটা হেলিপ্যাডও রয়েছে এখানে। আর এইগুলো হচ্ছে কটেজগুলো, যেখানে ওরা থাকতে দেয় ওদের কমপ্লেক্সের আন্ডারে যেগুলো পড়ে। এখন 11টা মতো বাজে, আর আমরা ভীমবালি পৌঁছে গেছি। ভীমবালি থেকে ক্রস করে এবার আগে করছি। আর ভীমবালির এখানে GMVN তো অলরেডি দেখিয়ে দিলাম, এখান থেকে খাবার দাবার খেতে পারবেন। এছাড়া আরো অনেক রেস্টুরেন্টও রয়েছে আশেপাশে, সেখান থেকেও খেতে পারবেন। এখন আমরা এই সাইডটা দিয়ে এসেছিলাম, এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এইদিকে একটা রাস্তা। এই রাস্তাটা দেখুন অনেক ঘুরে ঘুরে যাচ্ছে। এটা হচ্ছে যারা ওই ঘোড়া, খচ্চর এইসব নিয়ে আসছে তাদের জন্য, এখানে লেখাও রয়েছে। আর আমাদের জন্য হচ্ছে এই রাস্তাটা, যারা পায়ে হেঁটে যাবে বা পিঠু থেকে যাবে তাদের জন্য এই রাস্তাটা। তো আমরা এইদিকেই যাব, চলুন এগোই। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা অনেক পরিষ্কার, তার কারণ বুঝতেই পারছেন, কারণ আগেই দেখিয়েছি যে ঘোড়া খচ্চরদের নিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা আলাদা রাস্তা হয়ে গেছে, আর যারা হেঁটে যাবে বা পিঠুতে যাবে তাদের রাস্তা আলাদা হয়ে গেছে। তো সেই জন্য এই রাস্তাটা এখন অনেকটাই পরিষ্কার, মানে অন্তত ঘোড়ার পটি ভর্তি নয়, আর এক গাদা ঘোড়াও নেই, হাঁটতে সুবিধা। আর এখানে মন্দাকিনী নদীর ওপর ভিউটা দেখুন, ওহ কি অসাধারণ। এই যে মন্দাকিনী নদীটা পেরোলাম ব্রিজ দিয়ে, এইবারে যে ট্রেকিংটা শুরু হবে এইটা হচ্ছে আসল ট্রেক। এটা 9 কিলোমিটার, এখান থেকে এখনো 9 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে কেদারনাথ। এইখান থেকে যে ট্রেকটা হবে এটা হচ্ছে চড়াই উতরাইয়ের মেন পার্ট হচ্ছে এইখানে। তো এইখানে সাবধানে বেশি যেতে হবে। সব থেকে বেশি চড়াই এবং খাড়াই সিঁড়ি বা রাস্তা যাই বলুন সেইটা হচ্ছে এবার শুরু হয়েছে আমাদের। দেখুন এখানকার রাস্তাটা কিরকম, পাথর সাথে ঢালাই, কিন্তু খুবই খাড়াই রাস্তা, খুবই সাবধানে উঠতে হবে, নইলে যে কোনো সময় পা হটকে যেতে পারে। তাই এইখানে যাওয়ার জন্য ভালো গ্রিপওয়ালা জুতো ভীষণই জরুরি। আবার সেই প্যাচ প্যাচের রাস্তা, কারণ এখানে ঘোড়াদের সাথে আবার আমাদের রাস্তা মিশে গেছে, এবং আবার সেই পুরনো স্টাইলের রাস্তা চলে এসেছি, প্যাচ প্যাচের রাস্তা। আমরা আসছি হচ্ছে এই যে দেখছেন নীল লাল সব ঘরগুলো দেখা যাচ্ছে, ঘরও ঠিক না ওগুলো, দোকানগুলো। আমরা ওই দিক দিয়ে আসছি, ওই দিক দিয়ে আসছি। এখনো 8 কিলোমিটার বাকি। আচ্ছা, আপনাদেরকে এবার একটু শর্টকাট দেখিয়ে দিই রাস্তা। দেখুন এই হচ্ছে শর্টকাট রাস্তা, না হলে আপনাদেরকে এই দিক থেকে অনেক ঘুরে 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 উঠতে হবে, আর এটা হচ্ছে শর্টকাট। আমরা এখন শর্টকাট নেব। শর্টকাট দিয়ে অনেকটা উঠে এসেছি, আর একটু বাকি। অনেকটা রাস্তা এই শর্টকাট দিয়ে কভার হয়ে গেল। ওই যে নিচে দেখছেন দাঁড়িয়ে আছে, একদম নিচে, একদম নিচে, ওইখান থেকে উঠছি। যে শর্টকাটটা দেখালাম, বা আমি নিজেও যে শর্টকাটটা দিয়ে উঠলাম, সেই শর্টকাটটা তারাই ফলো করুন যারা শারীরিকভাবে ফিট। আদারওয়াইজ নর্মাল রাস্তা ধরে উঠুন। আর ওটার ক্ষেত্রে শর্টকাটটা ফলো করাটাই বেটার, নামার সময় দরকার হবে বলে মনে হয় না। এই দিকে দেখুন আরো একটা শর্টকাট রয়েছে এই দিকটায়, এখান দিয়ে আমরা উঠে যাব। কেদারে ওঠার সময় আমরা বৃষ্টি পেয়েছিলাম অল্প, আর তাতেই রাস্তার এই হাল। উঠতে এই জন্যই আমাদের সময়ও লাগছিল অনেক। যত উপরে উঠবেন তত জিনিসের দাম বাড়তে থাকবে। যেমন 20 টাকার মাজা এখন 50 টাকা, 30 টাকার বোতল এখন 80 টাকা, আর আরো উপরে গেলে 100 টাকা, 150 টাকাও হতে পারে হয়তো। গিয়ে তো বোঝাচ্ছি, ক্লান্ত হয়ে গেছি প্রায়। দেখুন আমরা কেদারে প্রায় কাছাকাছি এসে গেছি, আর এখানে বরফ, ভাবতেই পারিনি যে বরফ পাবো এখানে এই সময় এসে। ওহ কি দারুণ। কিন্তু ওই অবধি যাওয়া যাবে না, দূর থেকেই দেখে নিতে হবে।
দেখেছেন? আমরা এই দিক দিয়ে উঠলাম, আর এই হচ্ছে ক্যাম্প লিনচাউলি। এইদিকে এখান থেকে আমাদের কেদারনাথ এখনো প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার। এখানে দেখুন দেখা যাচ্ছে বরফ জমে রয়েছে। আমরা এই দিক দিয়ে যাচ্ছি, আর আমাদেরকে যেতে হবে ওই যে দেখা যাচ্ছে ওই দিকে, এখনো অনেকটা বাকি, 3.5 কিলোমিটার মতো। তবে এখানে অনেক শর্টকাটস রয়েছে, সেই শর্টকাটসগুলো মেরে আমরা প্রায় 2-3 কিলোমিটার মেকআপ করে দিয়েছি। সামনেও এরকম অনেক শর্টকাটস রয়েছে যেখানে মেকআপ করা পসিবল। তো চলুন এগোনো যাক। এখন এখানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আবার। আর এই গোটা জার্নিটাতে ফোনের ক্ষেত্রে যেটা দেখছি, টাওয়ার দেখাচ্ছে ফুল, বাট কারোকে ফোন করলে বা কারো ফোন এলে আমরা কিন্তু তার কোনো কথা শুনতে পাচ্ছি না, আর ইন্টারনেটও চলছে না। তবে এখানে যা শুনলাম যে মন্দির চত্বরে পৌঁছলে ওখানে নাকি সব ইন্টারনেট চলে আসে, তো দেখি পৌঁছে আসে কিনা। এখান থেকে শ্রী কেদার আর 4 কিলোমিটার, আর আমাদের বেস ক্যাম্প হচ্ছে 2.5 কিলোমিটার। চলুন এগোই। এইখানে দেখুন আবার বরফ, আগেরটার থেকে এটা আরো যেন বেটার, দেখেছেন? চলুন বরফের কাছে যাওয়া যাক। দেখুন বরফ সেই সিমলা মানালির মতো ব্যাপার হয়ে গেছে, কি দারুণ লাগছে। দেখুন উফ, কি অপূর্ব। আমরা বেস ক্যাম্পে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি গেলেই বেস ক্যাম্প, যেখান থেকে বিভিন্ন কমপ্লেক্সগুলো স্টার্ট হচ্ছে, মানে এখানকার যে থাকার জন্য। আর আমরা আগে থেকে বুক করেই এসেছি, আমাদের GMVN এর নন্দী কমপ্লেক্সে বুকিং রয়েছে। আর আপনারা যদি বুকিং না করে আসেন এখানেও অন স্পট পাওয়া যাচ্ছে। তবে নন্দী কমপ্লেক্সে আমাদের ইনক্লুডিং ডিনার পড়েছে হচ্ছে 1000 টাকা করে পার হেড। তবে নন্দী কমপ্লেক্সের সুবিধাটা হচ্ছে ওটা মন্দিরের একদম কাছে, মানে 500 মিটার কি 600 মিটারের মধ্যে। কিন্তু অন্যান্য বেস ক্যাম্পগুলো কিন্তু তা না, তারা কিন্তু একটু দূরে দূরে। তো আমি সেই বুঝেই আর কি নন্দী কমপ্লেক্সটা বুক করেছিলাম, যাতে কাছাকাছি হয়, ইজিলি মন্দির থেকে যাতায়াতটা করা যেতে পারে। এখানে কিছু ক্যাম্পও অফার করছে। আমাদেরকে জিজ্ঞেস করলো 4 জনের জন্য, বলছে 6000 টাকা। এর থেকে ভাই আমার GMVN এর নন্দী কমপ্লেক্স ফার বেটার। তো এই জন্যই অ্যাডভান্স বুকিং করে আসা, এবং আমারও মনে হয় যে আপনাদেরও কিন্তু সেটাই করা উচিত। অ্যাডভান্স বুকিং করে আসা সব থেকে বেটার। যদি পিক সিজনে আসেন তাহলে তো অবশ্যই। এই জায়গাটা যেটা দেখছেন, এখানে দেখুন সব ঘোড়াগুলোকে দাঁড় করানো রয়েছে। এই এরিয়া অবধি কিন্তু ঘোড়া আসবে, এরপর কিন্তু বাকিটা আপনাকে হেঁটে যেতে হবে। এখানে দেখুন চারদিকে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে আপনারা খেতে পারবেন। আর এই সাইডে অলরেডি ক্যাম্প, রুম এইগুলো সব শুরু হয়ে গেছে। এখানে আসলে প্রচুর ক্যাম্প, রুম, টেন্ট সবই পাবেন, প্রচুর অপশনস রয়েছে। তাই দেখিয়ে সব শেষ করা সম্ভব নয়। এইদিকে GMVN এরই নন্দী বেস ক্যাম্প রয়েছে, যেটা ভৈরবনাথ টেন্ট কলোনির আন্ডারে পড়ছে। তো আপনারা চাইলে এটাতেও বুক করতে পারেন, কিন্তু এটার থেকেও কাছে হচ্ছে আমাদের নন্দী কমপ্লেক্স, যেটা সেইটা আমরা ফার্স্টে এটাই ভেবেছিলাম। বাট নন্দী কমপ্লেক্স এখান থেকেও আরো 300 মিটার এগিয়ে যেতে হবে আমাদের। প্রচন্ড খিদে পেয়েছে, এই জন্য আগে আমাদের টেন্টে চেকিং করার আগে এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, এখানে খাবো বলে। এখানকার আলু পরোটা এক পিস আলু পরোটা 80 টাকা। আচ্ছা, জিলিপি নিয়েছি, জিলিপিটা বেশ ভালোই, ভালোই লাগলো। 1 প্লেট জিলিপি, 5টা পিস রয়েছে, 50 টাকা। আলুর পকোড়া, সেটাও 50 টাকা। আচ্ছা, ম্যাগি ফ্যাগি রয়েছে, এগুলো তো 60-70 টাকার কিছু একটা বললো, ভুলে গেছে। খাবার দাবার দেখি কিরকম দেয়। আলুর পরোটাটা তো দেখলাম ভালোই, দেখলাম সাইজটা বেশ মোটাও আছে। বাকিটা খেয়ে আপনাদেরকে বলতে পারবো। এই জাস্ট আমাদের আলুর পরোটা দিয়ে গেল। এখানে আলাদা করে কোনো তরকারিতে কিছু নেই, এই আচার রয়েছে, আচার দিয়ে খেতে হবে, 80 টাকা দাম। চলুন খাওয়া যাক। প্রায় 12 ঘন্টা হেঁটে অবশেষে আমরা কেদারে পৌঁছেছিলাম। তবে এই সময় নেওয়াটা যে যার নিজের মতো, কারোর এটা পৌঁছাতে 10 ঘন্টাও লাগে, তো কারোর 14 ঘন্টাও।
আমাদের ক্যাম্পে পৌঁছানোর সময় রাস্তায় ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য সব প্রায় অন্ধকারই হয়ে গেছিল। অবশেষে ব্রিজ পেরিয়ে আমরা আমাদের ক্যাম্পে পৌঁছেছিলাম। পরের একটি পর্বে এই GMVN টেন্ট বুকিং প্রসেস এবং টেন্টগুলির কি অবস্থা, খাবার কিরকম ইত্যাদি ডিটেলস নিয়ে একটি ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব। সেদিন রাতে কেদার মন্দির দর্শনের ইচ্ছা থাকলেও এত জোর বৃষ্টি নেমেছিল যে তার হয়ে ওঠেনি। তাই আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ প্রচন্ড ক্লান্তও ছিলাম আর পরের দিন খুব ভোরে ওঠাও ছিল। আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি পুরো ভিডিও আপনারা যথেষ্ট উপভোগ করেছেন এবং সব তথ্য আমি আপনাদেরকে দিতে পেরেছি। পরের পর্বে আমি কেদারনাথ দর্শন এবং দর্শন রিলেটেড সব তথ্য সহ ভিডিও নিয়ে আসব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতেও পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।